নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো গতকাল মোহামেডান স্পোর্টিংকে নিয়ে একটা বড় দুঃসংবাদ কিন্তু বেরিয়ে এসেছে। তো আমরা জানি গত মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু এই মৌসুমে আইএসএলের জন্য প্রমোট হয়েছে, এবং গত দুদিন আগে আইএসএলের তরফ থেকে মোহামেডান স্পোর্টিংয়ের নামটাও কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে আইএসএল কিন্তু নতুন ফিকচারও ঘোষণা করেছে। তবে এবার কিন্তু মৌসুম শুরু হতে না হতেই মোহামেডান স্পোর্টিংকে নিয়ে বড়সড় একটা দুঃসংবাদ বেরিয়ে আসলো। তো তোমাদের বহুদিন আগেই জানিয়েছিলাম বাংকার হিলের পাশাপাশি স্রাচি গ্রুপ তারাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে ইনভেস্টমেন্ট করতে চলেছে, এবং সেই মতনই স্রাচি গ্রুপের সাথে মোহামেডান স্পোর্টিংয়ের কথাবার্তাও কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছিল। তবে গতকাল বাংকার হিলের ডাইরেক্টর দীপক সিং সে জানিয়ে দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ও স্রাচি গ্রুপের মধ্যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন হয়েছিল সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে বেশ কিছু সমস্যার কারণে স্রাচি গ্রুপ তারা কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে ইনভেস্টমেন্ট করতে রাজি হচ্ছে না, এবং এইভাবেই চললে বাংকার হিল ও মোহামেডান স্পোর্টিং আর কতদিন ইনভেস্টমেন্ট করতে পারবে সেই নিয়েও যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে। তেমনটাই গতকাল কিন্তু জানিয়েছে এই দীপক সিং। তো এই বাংকার হিল তারা কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে মোহামেডান স্পোর্টিংকে আর্থিকভাবে সমস্ত রকমের সাহায্য করে এসেছে, আর সেই কারণেই মোহামেডান স্পোর্টিং যাতে আইএসএলে আরও বেশি ইনভেস্টমেন্ট করে দল গঠন করতে পারে, তো সেই কারণেই বাংকার হিল তারা কিন্তু স্রাচি গ্রুপকে নিয়ে এসেছিল মোহামেডান স্পোর্টিংয়ে ইনভেস্টমেন্ট করার জন্য। কিন্তু তিন প্রধানেরই গদিতে থাকা কর্মকর্তাদের জন্য বেশ কিছু সুবর্ণ সুযোগ হেলায় কিন্তু হারাতে আমরা দেখেছি, আর সেই একই রকমের ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটছে মোহামেডান স্পোর্টিংয়ের সাথেও। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব মোহামেডান স্পোর্টিং তারা যেন দ্রুতই ইনভেস্টরজনিত সমস্যাটা মিটিয়ে নিতে পারে, নাহলে কিন্তু ইন ফিউচার ফিনান্সিয়াল সমস্যায় পড়তে হতে পারে মোহামেডান স্পোর্টিংকে। কারণ আই লিগে দল চালানো এবং আইএসএলে দল চালানোর মধ্যে হিউজ ডিফারেন্স কিন্তু আছে, সেটা আমরা জানি। তো সেই কারণেই আমরা সকলেই আশা করব মোহামেডান স্পোর্টিং কর্তারা তারা যেন দ্রুত এই ইনভেস্টরজনিত সমস্যাটাকে মিটিয়ে নিতে পারে। তো যাক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো ইন্ডিয়ান ফুটবলে একটা রহস্যময় ট্রান্সফার করে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে কিন্তু এই আনোয়ার আলীর বিষয়টা। গত বেশ কয়েকদিন আগে আনোয়ার আলীর বিষয় নিয়ে পিএসসি তারা সমস্ত পক্ষের মতামত শুনে নিয়ে তারা গত দুদিন আগে আনোয়ার আলীর বিষয়ে ফাইনাল রায় জানাবে, তেমনটাই কিন্তু আপডেট ছিল। তবে পরবর্তীতে পিএসসির তরফ থেকে জানানো হয় আনোয়ার আলীর রায়টা দুদিন স্থগিত করা হয়েছে, এবং সেই মতনই আজ আনোয়ার আলীর রায় জানানোর কথা রয়েছে পিএসসির তরফ থেকে। তবে শেষ পর্যন্ত আজও পিএসসির তরফ থেকে আনোয়ার আলীর রায়টা জানানো হবে নাকি সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে, এবং আজ আনোয়ার আলীর রায়টা পিএসসির তরফ থেকে জানানো হলেও যেমনটা জানা গেছে, যদি পিএসসি আনোয়ার আলীর কেসে বিপুল পরিমাণ অর্থের দাবি করে আনোয়ার আলী ও ইস্টবেঙ্গলের কাছে, তাহলে ইস্টবেঙ্গল ও আনোয়ার আলী তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ফিফার দ্বারস্থ হতে পারে। আর যদি ক্ষতিপূরণটা আনোয়ার আলী ও ইস্টবেঙ্গলের সাধ্যের মধ্যে থাকে, তাহলে দুই পক্ষই মোহনবাগানকে ক্ষতিপূরণ দিয়ে দেবে। সেক্ষেত্রে আনোয়ার আলীর কেসটা এখনও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত চলার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এই পুরো বিষয়টাই এখন নির্ভর করছে পিএসসির ফাইনাল রায়ের ওপর, আর সেই রায়টা আজ জানানো হবে নাকি সেই দিকেই কিন্তু এখন নজর থাকবে দুই প্রধানের সমর্থকদের। তো আনোয়ার আলীর বিষয়ে আজ ফাইনাল আপডেট এলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেব। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের নতুন জার্সি নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানো এই মরশুমে স্কেচার্স তারা মোহনবাগানের নতুন কিট স্পন্সর হয়েছে, এবং যেমনটা সমর্থকদের আশা ছিল নতুন কিট স্পন্সরের হাত ধরে এই মরশুমে মোহনবাগান তারা নতুন জার্সি নিয়ে আসতে পারে। তবে পরবর্তীতে যেমনটা দেখা গেছে মোহনবাগান তারা কিন্তু ডুরান্ডে তাদের গত মরশুমের মোহনবাগানের জার্সিতে সামান্য কিছু পরিবর্তন করেই তারা ডুরান্ড কাপ খেলতে নেমেছে। তবে তারপর বিভিন্ন জায়গা থেকে যেমনটা দাবি করা হয়েছিল আইএসএলে মোহনবাগান নতুন জার্সি নিয়ে আসতে পারে, কিন্তু এর মাঝেই যেমনটা দেখা গেছে গত দুদিন আগে আইএসএলের ফটোশ্যুট ছিল, এবং সেই ফটোশ্যুটে মোহনবাগান তারা কিন্তু ডুরান্ডের যে জার্সি পরেছিল সেই জার্সিতে সামান্য কিছু পরিবর্তন করে তারা কিন্তু আইএসএলের জন্য ফটোশ্যুট করেছে। আর ডুরান্ডে এবং আইএসএলের ফটোশ্যুটের জার্সিতে কী কী আলাদা হয়েছে সেটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যেমনটা দেখা যাচ্ছে ডুরান্ডের জার্সির থেকে আইএসএলের জার্সিতে হাতার কাছে রঙটা পরিবর্তন করা হয়েছে, যেখানে ডুরান্ডে মোহনবাগানের জার্সিতে এক হাতাতে সবুজ এবং আর এক হাতাতে মেরুন রং ছিল, সেখানে আইএসএলের জার্সিতে দুই হাতাতেই কিন্তু সবুজ রং দেখা যাচ্ছে। এছাড়া স্পন্সরদের নামের পেছনে হাইলাইটে কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো এক কথায় বলতে গেলে ডুরান্ডের জার্সিতে সামান্য কিছু পরিবর্তন করেই আইএসএলের জন্য নতুন জার্সি কিন্তু নিয়ে আসছে মোহনবাগান। তো যাই হোক বন্ধুরা, মোহনবাগানের এই নতুন জার্সিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের সমস্যা নিয়ে।
তো তোমরা জানো এই মৌসুমে মোহনবাগান তারা কিন্তু একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে, যেমন ডুরান্ট থেকে শুরু করে আইএসএল সুপার কাপ এবং এসিএল 2 এর মতন টুর্নামেন্ট। তবে মোহনবাগান তারা কিন্তু এবার তাদের এই বিজি শিডিউল নিয়েই বড়সড় সমস্যার সম্মুখীন হলো। তো গত দুদিন আগে আইএসএল এর তরফ থেকে এই মৌসুমের আইএসএল এর শিডিউল কিন্তু রিলিজ করা হয়েছে এবং সেই শিডিউলে দেখা গেছে মোহনবাগানের আইএসএল এর ম্যাচ এবং এসিএল 2 এর ম্যাচ একই সময়ে রয়েছে। মানে একটা উদাহরণ তোমাদের দিই, তো এখানে দেখো 28শে সেপ্টেম্বর মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসির সাথে এবং 28 তারিখের ম্যাচ খেলার পরই মোহনবাগান তাদের পরবর্তী এসিএল 2 এর ম্যাচ রয়েছে 2 অক্টোবর এবং এই ম্যাচটা মোহনবাগানকে খেলতে হবে ইরানে গিয়ে ট্র্যাক্টর এফসির হোম গ্রাউন্ডে এবং 2 তারিখ ম্যাচ খেলে 3 তারিখ মোহনবাগান কলকাতায় এসেই তারা কিন্তু আবার 5 তারিখ মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে আইএসএল এর ম্যাচ খেলতে নামবে। তো এই পুরো শিডিউলটা ক্যালকুলেট করলেই দেখা যাবে এমন বহু ম্যাচ আছে যেখানে প্রথমেই অ্যাওয়ে ম্যাচ খেলে এসে 2-3 দিনের মধ্যেই মোহনবাগানকে আরও একটা ম্যাচ খেলতে হবে। তো এইরকম বিজি শিডিউলের জন্য মোহনবাগানের প্লেয়াররা কিন্তু তেমন একটা রেস্ট পাবে না ম্যাচের মাঝখানে, যার ফলে প্লেয়ারদের ইনজুরি পাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এফএসডিএল এর উচিত ছিল মোহনবাগানের এসিএল 2 এর ফিকচার দেখে নিয়ে সেই হিসাব মতন আইএসএল এ মোহনবাগানের ম্যাচ দেওয়া। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান কোচ মলিনা এইরকম বিজি শিডিউলের মধ্যে মোহনবাগান দলকে কেমনভাবে পরিচালনা করে। আর এই মৌসুমে মোহনবাগানের ফিজিওদের কাজটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা সকলেই আশা করব মোহনবাগানের প্রতিটা প্লেয়ারই যেন এই মৌসুমে চোটমুক্ত অবস্থায় থেকে মৌসুম শেষ করতে পারে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আজকের ম্যাচ নিয়ে। তো বন্ধুরা তোমরা জানো আজ বিকেল 5:30 থেকে মোহনবাগান তারা কিন্তু ডুরান্ট কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। যে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু এই মৌসুমে ডুরান্ট কাপে দুর্দান্ত ছন্দে রয়েছে। তো যাই হোক গত ম্যাচগুলোর মতনই একইভাবে কিন্তু তোমরা এই ম্যাচেরও লাইভ টেলিকাস্ট দেখতে পেয়ে যাবে টিভিতে ও মোবাইলে। তো যাই হোক এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগানের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো এখানে আমি তোমাদের দুটো ফরমেশন দেখাতে চলেছি, একটা 4 ব্যাক সিস্টেমে এবং একটা 3 ব্যাক সিস্টেমে। তো প্রথমেই যদি 4 ব্যাক সিস্টেম নিয়ে আলোচনা করা যায়, তো এখানে 4 ব্যাক সিস্টেমে দলটা সাজানো হয়েছে 4-2-3-1 এই ফরমেশনে, যেখানে এই ফরমেশনে মোহনবাগানের গোলপোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে। 4-এর ডিফেন্সে রাখা হয়েছে সুভাশিস বোস, টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ এবং আশিস রায়কে। মাঝমাঠের দুজন ডিফেন্সিভ মিডে আজকের ম্যাচে শুরু করতে পারে আপুইয়ার সাথে অনুরোধ থাপা। তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টে লেফট উইংয়ে রাখা হয়েছে লিস্টন কোলাসোকে এবং রাইট উইংয়ে রাখা হয়েছে গ্রেগ স্টুয়ার্টকে। আর অ্যাটাকিং মিডে থাকবে সাহাল আব্দুল সামাদ, আর স্ট্রাইকার পজিশনে অবশ্যই থাকবে জেসন কামিংস। তো 4 ব্যাক সিস্টেমে এটা কিন্তু আজকের ম্যাচে একটা বেস্ট প্লেইং 11 হতে পারে মোহনবাগান দলের জন্য। আর এই 4 ব্যাক সিস্টেমে যদি ডিমিত্রি পেট্রাটসকেও স্টার্ট করে মোহনবাগান, সেক্ষেত্রে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের পরিবর্তে এখানে দীপক টাংরিকে দেখা যেতে পারে। তো যাই এবার যদি 3 ব্যাক সিস্টেম নিয়ে আলোচনা করা যায়, তো 3 ব্যাক সিস্টেমেও মোহনবাগানের গোল পোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে। 3-এর ডিফেন্সে রাখা হয়েছে সুভাশিস বোস, টম অ্যালড্রেড এবং আশিস রায় অথবা দীপক টাংরিকে। মাঝমাঠের 5 জনের মধ্যে 2 জন ডিফেন্সিভ মিডে রাখা হয়েছে অনুরোধ থাপার সাথে আপুইয়াকে এবং 2 উইং ব্যাকে দেখা যাবে লিস্টন কোলাসোর সাথে মনবীর সিংকে। আর অ্যাটাকিং মিডে রাখা হয়েছে গ্রেগ স্টুয়ার্টকে। আর জোড়া স্ট্রাইকার হিসাবে এখানে রাখা হয়েছে জেসন কামিংসের সাথে ডিমিত্রি পেট্রাটসকে। তো 3 ব্যাক সিস্টেমে আজকের ম্যাচের জন্য মোহনবাগান দলের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্লেইং 11 হতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে আজকের ম্যাচে মোহনবাগান দলের 3 ব্যাক সিস্টেমে যাওয়াটা বেটার হবে নাকি 4 ব্যাক সিস্টেমে? আর তোমাদের মতে আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে মনে হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।